এখনো গরম আছে, খেয়ে নাও, ভালো লাগবে। নাইমা শান্ত ভঙ্গিতে হাত বাড়ালো। নববী বলল, কি হয়েছিল? শুনলাম তুমি সাথে ছিলে। দুলাভাই আর কি বলেছেন? কিছু বলেনি ভাবি। চটপটি খাবার নাম করে ওনার সাথে বের হয়েছিলাম। কেউ একজন আগে থেকেই সব কিছু জানতো। কে জানতো? আমরা বাদে অন্য কারোর কথা জানি না। দুলাভাই নিজেই আক্রান্ত, তাই তিনি এটা করবেন না। বাকি থাকলাম আমরা। আমাদের মধ্যে কেউ হতে পারে? আমিও হতে পারি। নববী চোখ ছোট হয়ে গেল। তীক্ষ্ণ গলায় বলল, এটা তুমি কি বললে? কি বললাম? এই যে আমিও হতে পারি। কথার কথা বললাম। তোমার ভাইও এই একই কথা বলছিল। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। নাইমা গলার স্বর অনেকখানি নিচু করে বলল, সেসব ছাড়ো। হীরের ব্যাপারে আর কিছু জানতে পারলে? না, কিছু জানা যায়নি। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই। যে খেলা শুরু হয়েছে তা আর থামবে না। এর শেষ দেখতে হবে। নববী বিষণ্ণ ভঙ্গিতে তাকিয়ে রইল। নাইমা সব কথা বলতে গিয়েও বলল না, চুপ রইল। অপরাধী শনাক্ত না হওয়া পর্যন্ত সবাই অপরাধী, কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। আনিসের কাজকর্মে পরিষ্কার বোঝা যায় নাইমাকে বাঁচানোর সিদ্ধান্ত সে খুব দ্রুতই নিয়েছে। তবে কি সে জানতো কে কখন গুলি চালাবে? নয়তো অন্ধকারে বুঝলো কিভাবে? নাইমা উঠে দাঁড়ালো। নববী বলল, কোথায় যাচ্ছ? এভাবে হাঁটাচলা করা ঠিক না, বিশ্রাম নাও। আমি ঠিক আছি ভাবি। রোহানকে দেখতে চাই। আচ্ছা বেশ, এসো, আমার হাত ধরে এসো। নাইমা নববীর হাত ধরল। লিফট বন্ধ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তারা দুজন খুব সাবধানে এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো। কনক নাইমাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল, ঝাঁঝালো গলায় বলল, কি চাইছিস তুই? কি চাইবো আপা? বুঝতে পারছিস না তাই না? দুদিন আগেও রোহানের আব্বুকে সহ্য করতে পারতি না, দেখলে মুখ বেঁকিয়ে রাখতি। রোহান হাসপাতালে ভর্তি হবার পর কি এমন হলো যে সবটা পাল্টে গেল? গায়ে গা লাগিয়ে গল্প করতে শুরু করলি। কোথাও গেলে একসাথে যাওয়া? কি করেছিস তুই? যে মহিলা নিজের একটা বাচ্চা সামলাতে পারে না, তার স্বামী তো দ্বিতীয় অপশন খুঁজবেই। এতে অবাক হওয়ার কি আছে? কনক হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিলি বলল, রাগারাগি করো না নাইমা, ভাবি ওভাবে বলতে চাইনি। আপনার ভাবি ওভাবেই বলতে চেয়েছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখতে পারেন। মিলি কনকের চোখের দিকে তাকালো। কনক চোখ সরিয়ে নিয়েছে। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেল। মহিউদ্দিন সাহেব বললেন, হাসপাতালে কে কে থাকবে? শরীফা বেগম মাথা নেড়ে বললেন, জানি না, আমায় থাকতে হবে। নববী নাইমার কাছে থাকবে। দেখো তোমরা কি করবে। আমি থাকছি। হাবিব বাড়ি ফিরে যাক, বাড়ি ফাঁকা রাখা ঠিক হবে না। হাবিব ভালো মন্দ কিছু বলল না, যেন সে এই জগতে নেই, গভীর চিন্তায় ডুবে আছে। রাত 2টার মতো বাজে। আকাশে এক ফালি চাঁদ চকচক করছে। চাঁদের গা গলে জ্যোৎস্না গড়িয়ে পড়ছে। হাবিব সদর দরজা সরিয়ে বাইরে বেরিয়ে এলো। দরজা সরালেও নিঃশব্দে এবং কোমল হাতে ধীর পায়ে হেঁটে সোহেলের কবরের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে গাঢ় অন্ধকার, শীতের ঠান্ডা বাতাস গায়ে হিম ধরে যায়। তবে সে সেই শীতলতা অনুভব করল না। বুকের দহন যন্ত্রণা নিষ্ক্রিয় করার ক্ষমতা কেন হাওয়ায় থাকে না? সে হোক মাঘের কনকনে ঠান্ডা বায়ু, হেমন্তের তরল হাওয়া অথবা গ্রীষ্মের মধুর বাতাস, হাবিবের চোখ ভিজে গেছে। শ্রুকণা কপল গড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। সে সোহেলের কবরে হাত রাখল, ভেজা গলায় বলল, প্রিয় সন্তান, আমার প্রথম বংশধর, তোমায় কিভাবে বলতে পারি? তোমার আধো বলিতে বাবা ডাকার সুর, নিষ্পাপ সরল হাসে, কোমল মসৃণ ছোট আঙুলগুলো, দীর্ঘ 9 মাসের অপেক্ষা, সব কিছুতেই তুমি জড়িয়েছিলে। তোমায় কি করে ভুলে থাকা যায়? কি সেই পরশ পাথর যা আমার হৃদয় থেকে তোমার স্মৃতি মুছে দিতে পারে? এমন কি কিছু আছে? নেই, কোথাও কিছু নেই। তুমি কি আমার কাছে থেকে যেতে পারতে না? আল্লাহ আমার আয়ু থেকে কিছুটা আয়ু তোমাকে দিতে পারতেন না? হে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, দয়াময় আল্লাহ, আমার মালিক, আমার ধৈর্য দিন, আপনার পরীক্ষা সহ্য করার শক্তি দিন। সে আর কথা বাড়াতে পারল না, গলা ধরে এসেছে। কণ্ঠনালীর কাছে কোথাও কষ্টগুলো দলা পাকিয়ে গেছে। কেমন ব্যথা অনুভব হয়। হাবিব 2 হাত দিয়ে 2 চোখের পানি মুছল। দীর্ঘ মোনাজাত শেষ করে ঘরে ফিরে এলো। কিছুই আর ভালো লাগছে না। নববী মেঝেতে চাদর বিছিয়ে শুয়ে আছে, চোখে ঘুম নেই। নাইমা বারবার করে বলেছিল তার পাশে ঘুমিয়ে পড়তে, সে রাজি হয়নি। পাশে কোনো অসুবিধা হলে এমনিতেই পরিস্থিতি ভয়ঙ্কর রকমের খারাপের দিকে যাচ্ছে। আনিসের
শরীর ভালো না। ডাক্তার জানিয়েছে সে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারে। সকালের আগেই পুলিশ পাহারায় রাজধানী পাঠিয়ে দেওয়া হবে। বিভাগীয় শহর থেকে বড় ডাক্তার এসেছিল, তিনি এই পরামর্শ দিয়েছেন। কনক সমানে কাজ ছিল। রেহানের মুখের দিকে তাকানো যায় না। নববী লম্বা শ্বাস নিল। আনিস্তাকে যাই বলুক, সে যাই করুক, রেহানের কোনো দোষ নেই। সে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে? কি করুণ নিয়ম এই পৃথিবীর। নাইমা বিছানায় উঠে বসল, নিচু গলায় বলল, ভাবি ঘুমিয়ে গেলে নাকি? না, জেগে আছি। কিছু বলবে? পিপাসা লেগেছে, পানি কোথায়? নববী উঠে বসল, লাইট জ্বালিয়ে ভালো মতো খুঁজে দেখে বলল, পানি শেষ হয়ে গেছে, অপেক্ষা করো, নিয়ে আসছি। এত রাতে কোথায় যাবে? আশেপাশে কারো থেকে চেয়ে নিব, সমস্যা নেই। অপেক্ষা করো, আমি আসছি, একা যাওয়ার প্রয়োজন নেই। নাইমা গায়ে চাদর জড়িয়ে নিল। নববীর হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে বলল, সবাই ঘুমেছে, শুনেছি নিচতলায় নিরাপদ পানির ট্যাপ আছে, ওখানে থেকে নিয়ে আসি। নববী অমত করল না। দুজনে মিলে লিফটের সামনে এসে দাঁড়ালো। লিফট চলছে। এত রাতে কে যাতায়াত করছে? দুজনেই সরে এলো। নাইমা বলল, আমার শরীর ভালো আছে, সিঁড়ি দিয়ে যাই। নববী মাথা দোলালো। তারা দুজন খুব সাবধানে হাঁটছে। বোতলে পানি ভরার পরপরই নাইমা বাইরের দিকে তাকালো। বেশ কয়েকজন লোক একসাথে দাঁড়িয়ে আছে। মুখ দেখা না গেলেও পরনের পোশাক স্পষ্ট বোঝা যায়। একজনের পোশাক তার খুব পরিচিত মনে হলো। ভাবলো নবকে বলবে, কিন্তু কিছু বলল না। পানি নিয়ে নিজের বিছানায় ফিরে এলো। মনে মনে ভাবলো যেভাবেই হোক দুলাভাইয়ের বাড়িতে গিয়ে ওই ডায়েরির খোঁজ করতে হবে। এই রহস্য লুকিয়ে রাখতে দেয়া যাবে না, কিছুতেই না। শরীফা বেগমের চোখ লেগে এসেছিল। তিনি চোখ কষলে উঠে বসলেন। পানির বোতল থেকে দুঢোক পানি পান করে কনকের দিকে তাকালেন। তার ছেলে মেয়ের জীবনে এক কেমন দুর্ভোগ নেমে এসেছে। প্রথমে হাবিব, কনক, এখনও নাইমাও অসুস্থ। কোন পূর্ণের জোরে এই বিপদ কাটাবে? শরাফত সারা রাত ধরে নানান খোঁজ খবর করছে। কেসের সাথে জড়িত প্রত্যেকের ব্যাপারে জানার চেষ্টা করছে। বিশেষ কিছু হাতে আসেনি। সাধারণ পরিবার মনে হচ্ছে। এদের এমন কোনো শত্রু থাকতে পারে? সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। পকেট থেকে ফোন বের করে কানে চেপে ধরে বলল, কাল সকালের মধ্যে সবার ফোন কল লিস্ট আমার টেবিলে চাই। কে কার সাথে কখন দেখা করেছে সব তথ্য আমায় দেবে। ওপাশ থেকে বোধহয় স্বস্তির কথা শোনা গেল। শারাফতের কুঁচকে থাকা ভ্রু মসৃণ হয়ে গেল। বেলা 10টা নাগাদ ডাক্তার সাহেবা নাইমাকে ডাকতে আসলেন। ভদ্র মহিলা, বেশ বয়স্ক। জুলফির কাছে কয়েকটা চুল সাদা হয়ে গেছে। তিনি শান্ত ভঙ্গিতে নাইমার কবজিতে হাত রাখলেন। কোমল গলায় বললেন, তুমি বেশ সাহসী মেয়ে। আমি হলে তখনই অজ্ঞান হয়ে যেতাম। নাইমা হাসল। ডাক্তার সাহেবা বললেন, শরীর অসুস্থ, মন ঠিক থাকলে একটু পরেই ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। নিয়মিত খাওয়া দাওয়া করবে। যে কোনো অবস্থাতেই শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। সে মাথা দোলালো। ডাক্তার সাহেবা অন্য রোগীর কাছে চলে গেলেন। নববী বলল, উনি কিছু ভুল বলেননি। সত্যি তুমি যথেষ্ট সাহসী আর বুদ্ধিমতী। তেমন কিছু নয় ভাবি, পরিস্থিতি সবাইকে সাহসী করে তোলে। এখন কি করবে ভাবছো? আপাতত আর কিছু করব না, ক্লান্ত লাগছে। এবার যা করে পুলিশ করুক। নববী দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ভাইকে যদি বোঝানো যেত। ভাইয়াও বুঝবে। আমাদের সমস্ত সন্দেহ ছিল দুলাভাইকে ঘিরে। এখন সেই মৃত্যুর সাথে লড়াই করছে। কার কাছে যাব, কিভাবে কি করব? কিন্তু তোমার ভাই বুঝতে চাইবে না। অন্ধকারে পথ খুঁজে পাওয়া যায়, আলো নয়। আলোর খোঁজ করলে ভুল হবে। আমাদের এখন নতুন পথ খুঁজতে হবে। নববী কিছু বলল না। অন্যদিকে মুখ ঘুরিয়ে রইল। এদিকের কাজ শেষ হবার পর তারা দুজনেই রেহানের কাছে গেল। রেহান ঘুমোচ্ছে। ছেলেটার চোখ মুখ শুকনো দেখাচ্ছে। শরীফা বেগম বললেন, ডক্টর কি বললো? আমি ঠিক আছি মা, চিন্তা করো না। শরীফা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বললেন, আনিসের অবস্থা ভালো না, ঢাকায় নিয়ে গেছে। মনে হয় এতক্ষণে পৌঁছেও গেছে। সাথে কে গেছে? বিআই সাহেব আর আনিসের এক মামা। তোর বাবা যেতে চেয়েছিল। ওরা বলল বেশি মানুষ যাবার দরকার নেই, এত ঝামেলার দরকার নেই। নাইমা কিছু বলল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। ওই বাড়ি যাওয়ার দরকার, কিন্তু কিভাবে? সরাসরি বলার উপায় নেই। সবাই নানান প্রশ্ন করবে। হাবিব অথবা নববীকেও কিছু বলতে চাচ্ছে না। কনক বলল, সবই আমার কপালের দোষ। দুশ্চিন্তা করো না আপা, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। কনক কিছু বলল না। রেহান জেগে উঠেছে। নববী বলল, রোহানকে কিছু খেতে দেন, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এত ঝামেলার মাঝে বাচ্চাটা খেয়াল রাখা হচ্ছে না।
নবপী কথা শেষ হবার পরপরই মিলি আসলো, নরম গলায় বলল, ভাবি দুধ নিয়ে এসেছে, গরম গরম খাইয়ে দাও। ডাক্তার কি বললো, আর কতদিন থাকতে হবে? জানি না, বললো আর কয়েকটা দিন দেখে যান। আচ্ছা বেশ, থাকো। সুস্থ হবার পর গেলেও সমস্যা হবে না। ভাইয়াকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, পৌঁছে গেছে। এখন অপারেশন চলছে। আল্লাহ ভরসা। কনক মগে গরম দুধ ঢাললো, রেহানের মুখের সামনে ধরে কোমল গলায় বলল। না বাবা, শরীরে শক্তি পাবে। রেহান মুখ ঘুরিয়ে নিল। নাইমা বলল, আমাকে দাও পা, আমি খাইয়ে দিচ্ছি। কনক অমত করল না। দুধের মগ নাইমার হাতে দিয়ে সরে বসল। বোনের এই ব্যাপারে সে খুব বিশ্বাস করে। ছোট থেকে নাইমা রেহানকে প্রচণ্ড ভালোবাসে। টিফিনের টাকা জমিয়ে নানান রকমের খেলনা জামা কাপড় কিনে দিয়েছে। রেহানও তার খালার খুব বড় ভক্ত। নাইমা বলল, খেয়ে নাও বাবা, দুধ না খেলে শক্তি পাবে না। রেহান ভদ্র ছেলের মতো অনেকখানি দুধ পান করল। শেষের কিছু ইচ্ছে করেই নাইমা তার গায়ে ঢেলে দিল। কনক বলল, কি করলি? হাসপাতালে ওরই একটা সোয়েটার আছে, এটাকেও নষ্ট করে ফেললি। সমস্যা নেই আপা, নতুন কিনে দেওয়া যাবে, বা বাড়ি থেকে নিয়ে আসবো। কিনতে হবে না, ওর আব্বার বাড়িতে অনেক সোয়েটার আছে, ওখান থেকে নিয়ে আসতেই হবে। শরীফা বেগম বললেন, এত ঝামেলার দরকার নেই, তোর আব্বাকে বললে নতুন কিনে দিবে। নাইমা বলল। তাহলে আব্বাকেই বলে দেখো। শরীফা বেগম বিরক্ত চোখে মেঝের দিকে তাকিয়ে আছেন। এসব ঝামেলা আর সহ্য করতে পারছেন না। মহিউদ্দিন সাহেব দুপুরে খাবার পরপরই আসলেন। শরীফা বেগম বললেন, রোহানের সোয়েটারে দুধ পড়ে নষ্ট হয়ে গেছে, একটা সোয়েটার কিনে দিতে পারো? মহিউদ্দিন সাহেব গম্ভীর গলায় বললেন, আগের নেই, এমনিতে অনেক খরচ হয়ে যাচ্ছে, টাকা হাত টানা। মিলি বলল, সমস্যা নেই, রোহানের অনেক শীতের কাপড় আছে। এই বছর বাবা দুটো নতুন কিনে দিয়েছে। সমস্যা হলো আমি এখন গিয়ে আবার ফিরতে পারবো না। নাইমা যেন এই সুযোগের অপেক্ষা ছিল, ব্যস্ত গলায় বলল, তাহলে আমি যাই, সোয়েটার নিয়ে চলে আসবো, বেশি সময় লাগবে না। কনক অমত করলেও মহিউদ্দিন সাহেব এবং শরীফা বেগম রাজি হলেন। নাইমা মিলির সাথে বেরিয়ে পড়ল। মিলি বাইক চালায়। সে নাইমার হাতে একটা হেলমেট ধরিয়ে দিয়ে বলল, ভয় পাবে না, আমি দারুণ ভালো চালাই। নাইমা মেকি হাসি হাসলো, বলল, আপনাদের দেখে বোঝাই যায় না আপনার এত গুণ আছে। মিলি কিছু বলল না। বাইক স্টার্ট দিল। আনিসের বাড়িটা বেশ সুন্দর, দোতলা বিল্ডিং। সামনে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে। নাইমা এ বাড়িতে বেশ কয়েকবার এসেছে, তাই সব কিছুই তার চেনা জানা। সে আনিসের ঘরের সামনে দাঁড়িয়ে বলল, তালা লাগানো দেখছি, চাবি কোথায়? মিলি চাবি এনে দিল, বলল, আমাকে শাওয়ার নিতে হবে, গা কুটকুট করছে। তুমি দেখে নাও কি কি নেবে। নাইমা দরজা খুলে ঘরের ভেতর ঢুকলো। বড়সড় কামরা, সবকিছু ছিমছাম করে গোছানো। একপাশে পড়ার টেবিল এবং বুক সেলফ রাখা। সে ঘরের দরজা ভিজিয়ে দিয়ে খোঁজাখুঁজি শুরু করলো। প্রায় 20 মিনিট খোঁজার পরও ডায়েরির সন্ধান পেল না। আনিসের মা দরজা ঠেলে বললেন, কে এখানে? নাইমা ঘাবড়ে গিয়ে তাকে সালাম দিল। হড়বড় করে বলল, আন্টি, আমি রোহানের সোয়েটার নিতে এসেছি। ও আচ্ছা, নাও। ভালো আছো মা? আল্লাহ যেমন রেখেছেন। আপনার শরীর ভালো আছে? তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন, মরা গলায় বললেন, আর শরীর? তুমি খোঁজাখুঁজি করো। কনক মনে হয় ওয়ার্ডরোবের ভেতরে শীতের কাপড় রাখে, ওখানে খুঁজে দেখতে পারো। আমি যাই, দুপুরের ওষুধ খাওয়া হয়নি। নাইমা মাথা দোলালো। ভদ্রমহিলা চলে গেলেন। যাবার সময় দরজা ভিজিয়ে দিয়ে গেলেন। নাইমা বাইরের ভেতরে খুঁজে দেখতে লাগলো। একদম নিচে রাখা একটা খাতার মাঝে ডায়েরির ছেঁড়া দুটো পৃষ্ঠা পেল। আনিসের হাতের লেখা। লেখার প্রথম লাইনটা, নিজেকে ভীষণ অভাগা এবং অমানুষ মনে হচ্ছে। নিষ্পাপ বাচ্চার খুনি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং আমায় তা মেনে নিতে হচ্ছে। কারো পায়ের শব্দে কাগজগুলো কোমরে গুজে ওয়ার্ড্রোবের কাছে যেতেই মিলি দরজা খুলল। সরল গলায় বলল, তোমার কাঙ্ক্ষিত বস্তু পেলে? না, এখনো পাইনি। কি এমন খুঁজতে এসেছো যে এখনো পেলে না? কি খুঁজতে আসবো? কি খুঁজতে এসেছো তা তো তুমিই ভালো জানো, আমায় প্রশ্ন করার প্রয়োজন নেই। আপা কোথায় রেখেছে বুঝতে পারছি না। মিলি এগিয়ে এসে ওয়ার্ড্রোব খুলল। চোখের ইশারায় সোয়েটার দেখিয়ে বলল, সবকিছু এখানে। কি করেছিলে তুমি?
নাইমা ঘাবড়ে গেল। মিলির কথাবার্তার ধরন সুবিধার মনে হচ্ছে না। সে কি তাকে চোর ভাবছে নাকি? সে ডায়েরির রহস্য জানে। তার কপাল ঘামতে লাগলো। মিলি কিছু বলতে যাবে তার আগেই হাবিব দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বিরক্ত গলায় বলল, শরীর খারাপ নিয়ে এখানে এসেছিস কেন? সোয়েটার নিতে এসেছিলাম। নেওয়া হয়েছে। নাইমা দুটো সোয়েটার উঠিয়ে বুকের সাথে চেপে ধরে মাথা দোলালো। হাবিব বলল, জলদি কর, সন্ধ্যা হয়ে যাবে। হাবিবের পরনে জিন্সের প্যান্ট এবং সাদা শার্ট, কালো রঙের হুডি কাঁধের ওপর ফেলে রেখেছে। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। মিলি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নাইমাকে আর কিছু বলল না। মহিউদ্দিন সাহেব গম্ভীর ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। হাবিব বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। মহিউদ্দিন সাহেব বললেন, কিছু বলবে? এভাবে তাকিয়ে আছো কেন? আব্বা, আপনি খুব বুদ্ধিমান এবং সতর্ক একজন মানুষ। তাতে কি হলো? কি বুঝি নাইমাকে মিলির সাথে ওই বাড়ি যাবার অনুমতি দিলেন? কি বুঝি নাইমাকে মিলির সাথে ওই বাড়ি যাবার অনুমতি দিলেন? যদি ওর কোনো ক্ষতি হয়ে যেত? নাইমা নিজেই আমাকে বলেছে সে ওই বাড়িতে যেতে চায়। সোয়েটার শুধুমাত্র একটা বাহানা। ইন্সপেক্টর শরাফত ওকে কিছু খুঁজতে বলেছে বলল। আপনি এ কথা বিশ্বাস করেছেন? শরাফতুল্লাহ পুলিশ অফিসার, চাইলে সে নিজে তদন্ত করতে পারে। নাইমাকে কেন বলবে? মহিউদ্দিন সাহেব চমকে উঠলেন। তিনি এই ব্যাপারটা ভাবতে ভুলেই গিয়েছিলেন। নাইমা কখনো মিথ্যে কথা বলে না, তাই ওভাবে কিছু ভেবে দেখার দরকার হয় না। কিন্তু আজ কেন বলল? কি এমন জরুরি কারণ থাকতে পারে এর? ডাক্তার শেষ মুহূর্ত পর্যন্ত নিজের সবটুকু দিয়ে চেষ্টা করলেন। আনিসকে বাঁচানো সম্ভব হলো না। একটা বুলেট তার হাত ছিদ্র করে বেরিয়ে গেছে। রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি। আনিসের বাবা মানিক মিয়া ইনসেনটিভ কেয়ার ইউনিটের দরজার হাত রেখে দাঁড়িয়ে আছেন। কম বয়সী একজন নার্স এসে তার সামনে দাঁড়ালো। মিষ্টি রিনরিনে গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন, এদিকে এসে বসুন। মানিক মিয়া শূন্য দৃষ্টিতে তাকালেন। চোখের কোটরে অশ্রু টলটলো করছে। নার্স আবারও বলল, আসো, দাঁড়িয়ে থাকবেন না, আমার সাথে আসো। মেয়েটা তার হাত ধরে চেয়ারে বসালো। একটা আপেল এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, খেয়ে নিন, মেয়ে হিসেবে বলছি। তিনি অমত করলেন না। আপেলে কামড় বসালেন। আনিসের মামা বললেন, দুলাভাই, লাশ দিতে সময় লাগবে। পুলিশের লোক বলল এখান থেকে পোস্টমর্টমে করিয়ে রিপোর্টে নিয়ে যাবে। জীবনের কি মূল্য? শেষ পর্যন্ত লাশটাও অক্ষত রইল না। তারপর দুজনই দীর্ঘশ্বাস ছাড়লেন। কনক রেহানের চুল আঁচড়ে দিয়েছে। চুল আঁচড়াতে গিয়ে নানান কথা বলছে। রেহান সেসব কথা কানে তুলছে না। নিজের মতো করে উদাসীন চোখে তাকিয়ে আছে। শরীফা বেগম বললেন, রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আনিসের কোনো খবর পাওয়া গেল না। কল দিয়েছিলি? দিয়েছিলাম, একবার রিসিভ করে বলেছে অপারেশন শেষ হয়নি, হলে জানাবে। তারপর আর কিছু বলেনি? না মা, আর কিছুই বলে না। আমার মনে হয় না তোমাদের জামাই আর কখনো ফিরে আসবে। এ কথা বলছিস কেন? আমি বলছি না, মনটা ভীষণ কুড়াচ্ছে। রাতে ঘুম হয়নি। শেষ রাতের দিকে চোখ লেগে গিয়েছিল। দেখলাম আমার গায়ে সাদা শাড়ি, খোলা চুলে পুকুর ঘাটের দিকে হেঁটে যাচ্ছি। একটা দাঁত পড়ে গেছে, ওটা পানিতেই ফেলতে যাচ্ছি। রোহানের বাবা আমার নাম ধরে রাখছে, যেতে বারণ করছে। এমন স্বপ্নের কোনো মানে নেই, অযথা চিন্তা করিস না। ভোর রাতের স্বপ্ন। এসব কিছুই না, উল্টাপাল্টা চিন্তা করেছিস, তাই এমন স্বপ্ন দেখেছিস। কনক কিছু বলল না, চুপ করে রইল। কথার পিঠে কথা বলতে ভালো লাগছে না তার। হঠাৎই দু চোখে ঘুম জড়িয়ে আসে। নববীর ঘুম ভাঙল অনেক বেলায়। রোদে ঝলমল করছে চারিদিক। ঘড়িতে বাজছে 9টা। চমৎকার সকাল, মন ভালো করে দেবার মতো চমৎকার। তবুও তার মন খারাপ হলো। হাবিব বিছানায় নেই, কোথায় গেছে বলে যায়নি। রান্না বাকি, হাসপাতালে খাবার পাঠাতে হবে। শরীফা বেগম বেশ কয়েকবার করে বলে দিয়েছেন কবুতরের মাংস রাঁধবে। তোমার শ্বশুর চিংড়ি মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছে, সেগুলো কেটে ধুয়ে নারকেল দুধ দিয়ে বিরিয়ানি করবে, দুধ গরম করে পাঠাবে। শোনার পর তার কিঞ্চিত রাগ হয়েছে। হাসপাতালে কে এত ফর্দ করে খাবার পাঠায়? তবে রাগ হলেই বা আর উপায় কি, করতেই হবে। নববী বিছানা ছেড়ে নামলো। ব্রাশে টুথপেস্ট লাগাতে লাগাতে বাথরুমের দরজা আটকে দিল। ট্যাবের পানি ঠান্ডা, শরীরে ছোঁয়ালে গা হিম হয়ে আসে। সে বেশ অনেক সময় নিয়ে ফ্রেশ হলো। রান্নাঘরে গিয়ে চোখ কপালে তুলে বলল, এ কি তুমি? এসব কি করছো? নাইমা স্বাভাবিক গলায় বলল, রান্না করছি, উঠতে দেরি দেখে ভাবলাম শরীর খারাপ। কি রান্না করেছো তুমি? ফ্রিজে চিংড়ি মাছ দেখলাম, সেগুলো কেটে ধুয়ে মশলা বেটে রেখেছি।
রাইস কুকারে ভাত বসিয়েছি অনেকক্ষণ, হয়ে গেছে বোধ হয়। চুলার ওপর কি? পেঁয়াজকলি, আলু, গাজর, ফুলকপি মিলিয়ে একটা সবজি করেছি, আর মুগ ডাল। এত সব রান্না শিখলে কি করে? তোমাদের দেখতে দেখতে হয়ে গেছে। নববী হাসল, তার মন ভালো হয়ে গেছে। মন ভালো হয়েছে বললে ভুল বলা হবে, সে ভীষণ খুশি হয়েছে। এত সব কাজ এগিয়ে রাখলে যে কারোরই ভালো লাগবে। নববী নাইমাকে সরিয়ে চুলার পাশে দাঁড়ালো। নাইমা গলার স্বর অনেকখানি নিচু করে বলল, ভাবি, তুমি একটা কথা বলবো? কি কথা বলবে? অনুমতি নিচ্ছ কেন? কথাটা খুব গোপন রাখতে হবে, এমনকি ভাইকেও বলা যাবে না। নববী বিস্মিত চোখে তাকালো, শুকনো মুখে বলল, কি এমন কথা যা তোমার ভাইকেও বলা যাবে না? নাইমা নববীর হাত চেপে ধরল, বলল, কথাটা বলবে না, তারপর বলবো। নববী চোখের ইশারায় তাকে আশ্বস্ত করল। নাইমা কোমরে গোজা কাগজ বের করে নববীর হাতে দিয়ে বলল, পড়ে দেখো কিসব লেখা আছে। নববী ভাবল কেউ নাইমাকে প্রেমপত্র দিয়েছে, তাই সে স্বাভাবিক ভঙ্গিতে কাগজটা পড়তে শুরু করলো। হাতের লেখা পরিষ্কার এবং চেনা চেনা। নিজেকে ভীষণ অভাগা এবং অমানুষ মনে হচ্ছে। নিষ্পাপ বাচ্চাদের খুনি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এবং আমায় তা মেনে নিতে হচ্ছে। কী বা করতে পারি আমি? হাত পা বাঁধা, মুখ খুললে মুখটাও চিরতরে বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমার সত্যি কিছু করার নেই। তবে আমি এ অন্যায় মেনে নিতে পারিনি, কিছুতেই না। অর্থলোভী দুশ্চরিত্র হলেও আমি খুনি হতে চাইনি। সূর্যের কিরণ চাঁদের জোছনা দেখার আগেই তার চোখের আলোয় মুছে গেল। এতটুকু পরে নববী তার ভ্রু কুঁচকে ফেলল, বিস্মিত গলায় বলল, কার কি? রোহানের সোয়েটার আনতে গিয়েছিলাম, সেখানেই একটা খাতার মধ্যে পেয়েছি দুলাভাইয়ের হাতের লেখা। চিনতে পারছো? হ্যাঁ, ঠিক বলেছ, এটা ওনার হাতের লেখা, এই জন্যই চেনা চেনা লাগছিল। কোন বাচ্চার খুনের কথা বলছো ভাবি? আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের সোহেলের কথা বলেনি তো? নববীর বুক কেঁপে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, না নাইমা, এইখানে অন্য কারো কথা বলা হয়েছে, এমন কোনো বাচ্চার কথা যাকে জন্মানোর আগে মেরে ফেলা হয়েছিল। কি হতে পারে? কার বাচ্চা? কিছুই বুঝতে পারছি না। নববী কাগজটা ভালো মতো দেখল, আর কিছু লেখা নেই। পৃষ্ঠার নিচের দিকে লেখার হালকা ছাপ পড়ে আছে। সে নাইমাকে লেখাটা দেখালো। নাইমা দৌড়ে গিয়ে পেন্সিল নিয়ে এলো, বলল, পেন্সিল দিয়ে দাগালে হয়তো বুঝতে পারবো। নাও, আমার পর্দা টেনে দিয়ে এসেছি। নাইমা অনেক সময় নিয়ে কাজটা শেষ করলো। লেখাটা কারোর ফোন নাম্বার মনে হচ্ছে। নববী নিজের মোবাইল নিয়ে এলো, বলল, কল দিয়ে দেখবে? না ভাবি, এই নাম্বার দিয়ে কল দিলে ভুল হবে। আমাদের এমন একটা নাম্বার দিয়ে কল দিতে হবে যেটা আমরা কেউ ব্যবহার করি না। আমার কাছে এমন একটা সিম কার্ড আছে, আমার মায়ের, ভুলে রেখে গিয়েছিল। ওই নাম্বার দিয়ে একবার চেষ্টা করা যায়। তুমি রান্নাটা দেখো, আমি নিয়ে আসছি। নাইমা কড়াইয়ে পানি গরম দিয়ে তাতে চিংড়ি মাছগুলো ছেড়ে দিল। পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। নববী বেশ দ্রুতই ফিরল। নববী বলল, নাইমা, তুমি কথা বলো। কি কথা বলবো? প্রথম দেখি কে রিসিভ করে, তারপর ভাবা যাবে। দুবার রিং হবার পর কল রিসিভ হলো। ওপাশ থেকে অল্প বয়সী এক মেয়ের গলা ভেসে আসে। মেয়েটা মিষ্টি রিনিনে গলায় বলল, কাকে চাইছেন? নাইমা গলা কেসে সালাম দিয়ে বলল, আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? আপনি কল দিয়েছেন, আপনিই বলবেন আপনি কাকে চাইছেন। বিব্রত করার জন্য দুঃখিত ম্যাডাম। আসলে আপনার নাম্বারটা একজন ছাত্রের প্রোফাইল থেকে নেওয়া হয়েছে। আমরা সদ্যই একটা কোচিং সেন্টার খুলেছি। আপনি চাইলে আপনার পরিচিত বাচ্চাদের এখানে ভর্তি করাতে পারেন। আপনি কোন জায়গা থেকে কথা বলছেন? বাগেরহাট জেলা থেকে কথা বলছি ম্যাডাম। আপনি কি আশেপাশে থাকেন? হ্যাঁ, বাগেরহাটে থাকি, তবে আমার কোনো বাচ্চা নেই। দুঃখিত ম্যাডাম, আপনার পরিচিত কি কেউ আছে যাকে ভর্তি করানো যাবে? হ্যাঁ আছে। চার্জ কত আপনাদের? আলোচনা সাপেক্ষ। কোন শ্রেণীর শিক্ষার্থী ভর্তি হবে সে বিষয়ে ওপরে নির্ভর করবে। আসলে পরে জানাবো। আমি কি জানতে পারি আপনি কোন জায়গা থেকে কথা বলছেন? সদরের ভেতরেই আমাদের বাসা। সাথে থাকার জন্য ধন্যবাদ ম্যাডাম। মেয়েটি কল কেটে দিল। নববী বলল, নাইমা, তুমি এমন কথা বলা শিখলে কোথা থেকে? কোচিংয়ের এক ভাইয়া শিখিয়েছিল। সে যাই হোক, কাজের কিছুই পেলাম না। আবার চেষ্টা করতে হবে। আমার মন বলছে উনি আবার কল দিবেন। তোমার ভাই কোথায়? সকালে বেরিয়ে গেছে, আমার সাথে কথা বলেনি। আব্বাও দেখলাম ভাইয়ার সাথে গেল। কোথায় যেতে পারে? জানি না, কাজ থাকবে হয়তো। তুমি বাকি রান্না শেষ করো, হাসপাতালে যেতে হবে। দুলা ভাইয়ের কোনো খবর পাওয়া গেল? এখনো পর্যন্ত না, মা বললো কিছুই জানে না। ও আচ্ছা।
নববী নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নাইমা নিজের ঘরে গিয়ে বিছানায় বসলো। তার মাথা ধরে আছে। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও সে আনিসের কথা ভুলতে পারছে না। শেষ মুহূর্তে কি মনে করে দুলাভাই তাকে বাঁচাতে পারে। কি নববীর রান্না শেষ হতে 10:30টার মতো বাজলো। হাবিব বাড়ি ফিরেনি। কল দিয়ে বলেছে অফিসে চলে এসেছি, নাইমাকে সাথে নিয়ে হাসপাতালে চলে যেও। পারবে না, সে বলেছে তারা পারবে। হাসপাতাল খুব বেশি দূরে নয়, অটোরিকশায় 30 টাকার পথ। নববী খাবার গুছিয়ে ফেললো। নাইমাকে সাথে নিয়ে সকালের নাস্তা শেষ করে দুজনেই বের হলো। নাইমা বলল, ভাইয়ের খোঁজ পেলে? অফিসে কি একটা জরুরি কাজ পড়ে গেছে? বাকি পথ তাদের মধ্যে কোনো কথা হলো না। হাসপাতালে ঢোকার পরপরই ওই নাম্বার থেকে কল আসতে লাগলো। নববী ফিসফিসিয়ে বলল, নাইমা সেই মহিলা কল দিচ্ছে। নাইমা বলল, একটু ওয়াশরুমে যাব। কনক বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। সে চোখ না খুলেই বলল, ওপাশের বাথরুম ভালো, পরিষ্কার। ভাবি এসো না, একা যেতে ইচ্ছে করছে না। নববী ব্যস্ত পায়ে হাঁটলেও তাদের চোখের আড়াল হতেই বলল, 2বার কল দিয়েছে। নাইমা কল ব্যাক করলো। মেয়েটি বলল, আমার ভাইপো ক্লাস 3-তে পড়ে, তাকে পড়াতে পারবেন? নিশ্চয়ই পারবো ম্যাডাম। সরাসরি কথা বলতে যাচ্ছি, কোথায় আসতে হবে? নাইমা কিছুক্ষণ ভাবলো, বলল, কলেজের পাশেই আসুন ম্যাডাম, ওখানে কোথাও বসে কথা বলে নেব। সব ঠিকঠাক না করে ঘর ভাড়া করা সম্ভব হয়নি। সমস্যা নেই, কলেজের সামনে আসবো। প্রায় 1টা বেজে গিয়েছে, কখন আসবো? এক্ষুনি আসতে পারলে আসুন, কলেজ টাইম শেষ হলে আমরা বাড়ি ফিরে যাই। আমার মিনিট 40 সময় লাগবে। আসুন, আপনি আপনার সময় নিয়েই আসুন। নাইমা কল কেটে দিল। নববী বলল, সত্যি যাবে? তাছাড়া আর কি করব, ওনার সাথে কথা বলা জরুরি। কাগজটা সঙ্গে নিয়ে এসেছি, ওইটাই দেখাবো। যদি কোনো বিপদ হয়? এমনিতেই বিপদে আছে, আর কি বিপদ হবে? তোমার ভাইকে বলে গেলে হয় না? ভালো কথা বলেছ। নাইমা হাবিবকে কল দিল, বলল, ভাইয়া আমি আর ভাবি কলেজের মোড়ে ফুচকা খেতে যাচ্ছি, তোমায় জানিয়ে গেলাম। এমন সময় তোদের ফুচকা খেতে হবে না, ফেরার পথে আমি নিয়ে আসবো। উফ ভাইয়া, আমরা তো হসপিটালে এসেছি, ফেরার পথে যাব, বেশি দূরে না, চিন্তা করো না। তাছাড়া তোমায় তো জানিয়েই গেলাম। হাবিব কিছু বলবে তার আগেই তার অফিসের বস তাকে ডাকলো। সে কল কেটে দিয়ে বসের সাথে কথা বলতে লাগলো। শরীফা বেগম বললেন, তোরা এখনই ফিরে যাবি? হ্যাঁ মা, বাড়িতে কেউ নেই, এখানে থেকে কি করব বলো? ঠিকই, আচ্ছা যা, সাবধানে যাবে। ওরা দুজন বেরিয়ে গেল। রিক্সা ঠিক করে তাতে চড়ে বসলো। বাচ্চা ছেলে রিক্সা চালাচ্ছে। পান খেয়ে দাঁত লাল করে ফেলেছে। পিস পিস করে পানের পিক ফেলছে, রক্তের মতো টকটকে লাল পিক দেখলেই গা গুলিয়ে ওঠে। কলেজের সামনে লোকজনের অভাব নেই, সকলেই নিজেদের মতো চলাচল করছে। কাটায় কাটায় 40 মিনিট পর মেয়েটি কল দিল। পাশেই দাঁড়িয়ে আছে নববী। হাত উঁচু করে এগিয়ে গেল। মেয়েটির বয়স খুব অল্প নয়, স্বাস্থ্যবান চেহারা, কমলা রঙের শাড়ি পরে আছে, ঠোঁটে কড়া লাল রঙের লিপস্টিক। মেয়েটি তাদের নিয়ে একটা ফুচকার দোকানে বসলো। ফুচকার দোকানে অসম্ভব ভিড়। কলেজের সময় শেষ বলে শিক্ষার্থীর অভাব নেই। গিজগিজ করছে চারিদিকে। মেয়েটা নাইমার দিকে হাত বাড়ালো, সরল গলায় বলল, আমি মেহরিমা, তোমাদের পরিচয়? জি আমরা। সত্য পরিচয় বলো মেয়ে, তোমরা কারা? আমার নাম্বার কোথায় পেলে? নাইমা কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে নববী সব সত্যি বলল, নাম্বার এই কাগজ থেকে পেয়েছি। সবই শুনলে চাইলে সাহায্য করতে পারো, আর না চাইলে তোমার ইচ্ছা। মেহরিমা খানিকক্ষণ মাথা নিচু করে রইল। তার চোখ ভিজে উঠেছে, চোখের পানি মুছে বলল, অন্য কোথাও বলে? কোথায় বলবে? মেহরিমা উঠে হাঁটতে শুরু করলো। নাইমা বলল, ভাবি উনি কি করতে চাইছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? জানি না নাইমা, একদম নিরিবিলি জায়গায় যাব না, নিশ্চিন্তে থাকো। সব কথা বলে দেওয়া কি ঠিক হয়েছে? কি করতে, লুকিয়ে কি লাভ হতো? নাইমা আর কিছু বলল না। মেহরিমা কলেজের ভেতর ঢুকে পুকুর ঘাটে বসলো। নববীর দিকে ইশারা করে নিচু গলায় বলল, তুমি আমার বয়সী হবে, তাই তুমি করেই বলছি। যা জানিয়েছো তার সত্যি মনে হচ্ছে, সেজন্য কথাগুলোই বলছি। কি কথা? আনিস আমার স্বামী, বছরখানেক আগে আমরা দুজন বিয়ে করেছি, কাজী অফিসে। সাক্ষীদের উপস্থিতিতেই বিয়ে হয়েছে। নাইমা চমকে উঠল, বিস্মিত গলায় বলল, কি বলছেন এসব? দুলাভাই দ্বিতীয় স্ত্রী আছে? সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রমাণ দেখাতে পারি। আপনাকে কেন বিয়ে করবে? দুলাভাই বউ ছেলে নিয়ে সুখে ঘর সংসার করে, আপনি মা কেন তাকে বিয়ে করলেন? সে বিবাহিত কথাটা আমার জানা ছিল না,
ছোটবেলায় মা বাবাকে হারিয়ে চাচির সংসারে বড় হয়েছি। বুঝতে শেখার পর থেকেই জীবনটা দুর্বিষহ লাগে। পড়াশোনা করার সুযোগও হয়নি। চাচা পছন্দ করে এক ছেলের সাথে বিয়ে দিয়েছিল, সংসার টিকলো না। একা থাকতাম। একটা হাসপাতালে আয়ের কাজ করতাম। সেখান থেকে অনিশের সাথে পরিচয় হয়। তার ব্যবহারে মুগ্ধ হয়ে প্রেমে জড়িয়ে পড়ি। আমায় বলেছিল সে অবিবাহিত, সংসার আছে, জানতাম না। জানলে কখনোই এমন করতাম না। কবে জানতে পারলে? আজ তোমাদের কাছ থেকে শুনলাম। আগেই সন্দেহ করেছি, প্রমাণ পাইনি। বিবাহিত এ কথা কখনো স্বীকারও করেনি। সে আমায় বলেছিল তার বাবা মা আমায় মেনে নেবে না, তাদের বাড়িতে উঠতে দিবে না। হবাক হইনি। অশিক্ষিত এক স্বামীর ঘর করা মেয়েকে তার ছেলের বউ কে করতে কেই বা চাইবে, তাই না? অনিশ বলেছিল সে আমায় ভালোবাসে, আমাকেই বিয়ে করতে চায়। বাবা মায়ের অমতের কাজী অফিসে বিয়ে করে নেবে, কয়েকজন বন্ধু সাক্ষী থাকবে। তুমি রাজি হয়ে গেলে?